জীবনের সবথেকে কঠিনতম মুহূর্ত হচ্ছে তুমি যাকে বিশ্বাস করে তোমার সমস্ত কথা, আশা, ভরসাটুকু তাকে ঘিরে তুমি দিয়ে দিবা। সেই বিশ্বাসঘাতক যখন উল্টো তোমার বুকে এসে তোমার হৃদয়ে, হৃৎপিণ্ডতে ছুরির আঘাত করবে, এর থেকে কঠিন মুহূর্ত মনে হয় আর কিছুই হবে না তোমার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি হুমায়রা। আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবা। গতরাতে ডিমগুলো পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছিলাম। ঝুড়িতে পানিগুলো ঝরে গেছে। এখন আমি ফ্রিজে একে একে সাজিয়ে রাখবো ডিমগুলা। বর্তমান পৃথিবীটা এমন হয়ে গেছে, পৃথিবীর মানুষগুলো আর ভরসা বিশ্বাসের জায়গাটা আর কিছুই রাখেনি। একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র জায়নামাজ, এছাড়া বিশ্বাস আর ভরসার জায়গা, এর থেকে আর কিছুই নেই। এই তো একে একে আমার ডিমগুলো সাজিয়ে রাখা হয়ে গেছে ফ্রিজে। আর এই ফ্রিজের এই কর্নারটা আমার ভীষণ ভালো লাগে। এখানে হচ্ছে একটা চিপা জায়গা, চিপা জায়গার ভেতরে টাইলস লাগানো হয়েছে আর পর্দা দিয়ে জায়গাটা অনেক সুন্দর হয়ে গেছে। আসলে ওইটা হচ্ছে যাতায়াতের পথ ছিল, যেহেতু ওই পাশের ওই রুমগুলো আমাদের ভাড়া দেওয়া আছে, এই জন্য এই চিপা জায়গাতে আমি ফ্রিজটা রেখেছি। আর আমাদের ডাইনিং স্পেসটা অনেক ছোট, ডাইনিংয়েও একটু জায়গা হয়েছে। আর এই তো সকালবেলা ডিমগুলো ফ্রিজে রেখে রাত্রে যে থালাবাটি থাকে সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন হয় যে রাত্রের থালাবাটি পরিষ্কার করতে ইচ্ছা করে না, ওইভাবে রেখে দিই। আবার অনেক দিন সাথে সাথে পরিষ্কার করে নিই। আজকে রাত্রে যেহেতু আমি থালা বাসনগুলো পরিষ্কার করেছিলাম না, সকালে উঠেই পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো আমাদের ৩ জনের বড় ৩টা প্লেট ছাড়া আর এই আমাদের বাটি-ঘটি বেশি হয়। আর এই তো চামচ রাখার স্পেস আলাদা। আর এখানে আমি এই যে প্রয়োজনীয় আম ছোটোখাটো জিনিসগুলো ওয়াল হ্যাঙ্গিং করে রাখি। আর এদিকে আমি মাছ বের করে রেখেছি। গতদিন ফালাকের বাবা মাছ নিয়ে আসছিল সন্ধ্যার দিকে। আমি আর ওইগুলো পরিষ্কার তখন করতে পারি নাই। এজন্য ফ্রিজে তখনই তুলে রেখেছিলাম। আর আজকে সকালবেলায় আমি মাছগুলো পানিতে ভিজিয়ে দিচ্ছি। পানিতে খুলবে, ততক্ষণ আমার বাকি কাজগুলো আমি কমপ্লিট করে ফেলবো। এই তো। আর সকালবেলা উঠে ছোটোখাটো কাজগুলো করা হয়। আর আজকে যেহেতু বাইরে রৌদ্রুর ওয়েদারটা ভালো, সকালবেলা দেখছি। আর প্রতিদিন হয় কি, সকালবেলা উঠে আগে আমি আকাশের দিকে তাকাই যে আজকের ওয়েদারটা কেমন যাচ্ছে। আর ওয়েদারের উপরে ডিপেন্ড করে আমার আরও বাকি কাজগুলা। তো আমাদের গেটের কাছে ময়লার বালতিটা থাকে, ময়লা ফেলাই দিয়ে আসলাম। আর এখানে আমি কাপড় ধোয়ার জন্য পানিতে ডিটারজেন্ট দিয়ে কাপড় চোপড়গুলো ওয়াশ করতে হবে। যেহেতু পাতলা কাপড় চোপড় হয় কি, যে ছাদে বা বাসার রুমের ভেতরে দিলে বা এসির আউটডোরের সামনে দিলেও শুকিয়ে যায়। কিন্তু মোটা যে কাপড়গুলা, সেই কাপড়গুলা একটু রৌদ্রর ভেতরে না দিলে সেগুলো আর শুকাতে চায় না। আর এত খারাপ ওয়েদার কয়দিন গেল, বৃষ্টি হচ্ছিল প্রচুর। আমি যেগুলো একেবারে সুতির কাপড়গুলো টানা ৩-৪ দিন লাগছে আমার শুকাতে। কিছু করার নেই, প্রতিদিন কাপড়টা বেশি হয়। ফালাকের বাবা আর আমার, এই ৩ জনের কাপড় প্রতিদিন আমার ওয়াশ করা লাগে। তো ফালাকের বাবার প্যান্টটা আমি এদিকে আজকে ওয়াশ করে নিব। আগে হতো কি যে ফালাকের বাবার বিশেষ করে প্যান্টগুলা আমার কাচা লাগতো না। আম ও আমাকে দিত না। এটা ভারী, আমার একটু কষ্ট হবে। আমি তো আ ছেলেদের প্যান্ট যেভাবে হয় আরকি, অনেক মোটা হয়। আমাকে ১ম দিকে দিত না। কিন্তু সময়ের সাথে সাথে তো আমার কাজগুলো আমারই করা লাগবে। তা এখন এগুলো আমি করি। এখন আর কোনো সমস্যা হয় না। তো এর মাঝে আমাকে বলছিল যে, "তোমাকে আমি ওয়াশিং মেশিন কিনে দিব কিনা বলো?" আমি ওয়াশিং মেশিনটা কিনে দিই। তো তখন আমি বলেছিলাম যে, "না থাক, আপাতত ওয়াশিং মেশিন লাগতেছে না। আর এই টাকাটা দিয়ে আমরা আরেকটা কাজ করি।"
তো সেভাবেই ওই মেশিন কেনার টাকাটা দিয়ে আমরা আরেকটা কাজ করেছি। তো ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ রিজিকে কবে রাখে। ওয়াশিং মেশিনটা আসলেও একটা কেনাই লাগবে, প্রয়োজনীয় একটা, খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর রেগুলার হয় কি, অনেক কাপড় হয় আমাদের। প্রতিদিন কাপড়গুলো যদি ওয়াশ না করা হয় তাহলে ২-৩ দিন হলে ২ বালতি হয়ে যায় কাপড় ওয়াশ করতে, তখন সমস্যা হয়। আর আমি মূলত হচ্ছে কাজের মানুষ সেভাবে আমার জন্য পার্মানেন্টভাবে রাখি নাই। আর পানি দিয়ে যায় আমাদের বাসায়। আর হচ্ছে ছোটখাটো কাজের জন্য আছে আশেপাশে যেসব খালারা আছে, বললে তারা করে দিয়ে যায়। এইজন্য আর পার্মানেন্টভাবে রাখা হয়নি। তো এই তো কথা বলতে, বলতে আমার আ কাজ প্রায় শেষের দিকে। আর বিশেষ করে হয় কি, কাপড় ধোয়া বা মাছ ধোয়ার জন্য আমি সোজা বাইরে চলে আসি। বাইরে আমার আম একটা এই যে সুন্দর একটা কল পার করে নিয়েছি আরকি। তো এখানে পানিও বেশ ভালো উম বের হয়, সবকিছু মিলাই। আর কাজ করেও একটু আরাম। গ্রামে হয় কি যে কাজ করলে আর কোনো সমস্যা হয় না। আর শহরের ভেতরে হয় কি যে রুমের ভেতরে যদি কাজ করা যায় তাহলে ওখানে মাছ হোক আর কাপড়-চোপড় কাচা হোক একটু শান্তি করে করা যায় না। তো আমি এইজন্য সোজা কলপাড়ে চলে আসি। আর এইখানে হয়েছে, এখানে সবথেকে একটা ইন্টারেস্টিং এর বিষয় যে এই তো বেশ কিছুদিন আগে আমি পেঁপে খাওয়া হয়েছিল। তো পেঁপে খাওয়ার পরে পেঁপে, আল্লাহর কি অশেষ রহমত যে আমি পেঁপে গাছটা লাগাইনি। পেঁপে খেয়ে হয়তোবা পেঁপের যে বিচিটা ওইভাবে ছড়ায় পড়ছে। ওখান থেকে একটা আ গাছ হইছে। হ্যাঁ? আমার এখানে ইটপাড়া ছিল। এই চিপার ভেতরে ২ ইটের যে চিপা থাকে, ছোট্ট একটা চিপা, ওই চিপার ভেতরে গাছটা বেড়ে উঠছে। আমি একটা, একটা করে গাছগুলো ফাঁকা মানে গাছ বলতেছি, একটা, একটা করে আমি ইটগুলো ফাঁকা করে দিয়েছি আর ও একটু, একটু করে বড় হয়েছে। তো আসলেও আল্লাহ কার রিজিকে কিভাবে লিখে রাখে আল্লাহ মাহফুজ জানে। যদি আ অনেক কিছু আছে চাইতেই হয় না, আর অনেক কিছু আছে যে না চাইতেই পাওয়া যায়। তো আমার এই গাছটা জলযন্ত্র প্রমাণ যে না চাইতে আল্লাহ একটা আ সুন্দর পেঁপে গাছ দিয়ে দিয়েছে। আরেকটা পেঁপে গাছ হয়েছে যেখানে ময়লা ফেলা হয় সেখানেই আরেকটা পেঁপে গাছের ছোট্ট এই চারাটা হয়েছিল। তো ওখানে হয়েছে কি, ওখানে মাটির কোনো ইয়ে নাই। নিচেও হচ্ছে একেবারে শান করা, ওইটা আমাদের মূলত কলপাড় ছিল। তো কলপাড়ে এখন তো আর কল নেই। তো এই তো ওইখান থেকে তুলে নিয়ে এসে আমি এখানে দিয়ে দিয়েছি। দেখা যাক আল্লাহ এই গাছটা হয় কিনা। তো দেখতে, দেখতে ভিডিও শেষের দিকে চলে আসছি। সবাই যে যেখানে থাকবা ভালো থাকবে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।